চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী সমিতি সমবায় সমিতির পক্ষ থেকে অপরূপ টিভি অনলাইন। শহীদুল ইসলাম তিনি বলেন, চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি আমাদের ৮ দফা দাবি। পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের সাথে অগ্রিম আয়কর বাতিল করতে হবে। পুরাতন গাড়ির মালিকানা সহজ করতে হবে। পুরাতন গাড়ির পরিবেশ চার্জের অযৌক্তিক অংশ বাতিল করতে হবে। ঢাকা চট্টগ্রামে পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনে বৈষম্য বাতিল করতে হবে। পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে গাড়ির বিক্রেতা অসুস্থ থাকলে সেই ক্ষেত্রে ভিডিও কলে অথবা কমিশনের ব্যবস্থা করতে হবে। পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ফি কমাতে হবে। গাড়ির ডিজিটাল নাম্বার প্লেটের হয়রানি বন্ধ করতে হবে। একের অধিক গাড়ি থাকলে ১৫০% অযৌক্তিক আয়কর বাতিল করতে হবে। চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী সমিতি সমবায় সমিতির পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসেবে কথা বলতেছি আপনাদের সাথে। আমি আমার সংগঠনের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আমাদের সাথে আজকে মানববন্ধনে যারা ছিল তাদেরকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আমাদের চট্টগ্রামের প্রেস ক্লাবে মানববন্ধন বিষয়টা হচ্ছে যে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের উপরে মালিকানা পরিবর্তন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলাপচারিতার মাধ্যমে সরকারকে অবহিতকরণ। সরকারকে অবহিতকরণ বলতে কীরকম, আমরা চট্টগ্রামে বলেন সারা বাংলাদেশে বলেন মোটরযান বিখেল এটা হচ্ছে যে বাংলাদেশের একটা বড় অর্থনীতির খাত। এই খাতের পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনটা যদি সহজ করে তাহলে অ্যাভেলেবেল মানুষের গাড়ি কিনবে, অ্যাভেলেবেল মানুষের গাড়ি বিক্রি করবে এবং মধ্যবিত্তরা গাড়ি কিনে ব্যবহার করতে পারবে। এই যে আসেন গাড়ি ক্রয় করার পরে যদি মালিকানা পরিবর্তন করতে যায়, কারণ বাংলাদেশের আইনে আছে যে গাড়ি বিক্রয় করে দিলে গাড়িটা মালিকানা পরিবর্তন করে নিতে হবে। তো যখন মালিকানা পরিবর্তন করতে যায় তখন দেখা যায় যে বিআরটির মালিকানা পরিবর্তন প্রসেসিংয়ে কিছু জটিলতা হয়। যেমন কি ধরেন ঢাকাতে বিআরটি আছে 4টা আর চট্টগ্রামে আছে বর্তমানে 2টা। ঢাকাতে 300 টাকার স্ট্যাম্পে লোটারি পাবলিক করে মালিকানা পরিবর্তন করা সম্ভব বিআরটি ফরমের উপরে, কিন্তু আমাদের চট্টগ্রামে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করার পরে মালিকানা পরিবর্তন করতে হয়। এবার আসেন মালিকানা পরিবর্তন করতে গেলে দেখা যায় এই যে মালিকানা পরিবর্তন ফিটা প্রায় 35,000-এর কাছাকাছি। 35,000 আদার খরচ ছাড়া, স্টাম্প এফিডেভিট বা প্রসেসিং ফি ছাড়া। এরপরে যা দেখা গেল এবার বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশ মূলে যেটা করছে সেটা হচ্ছে যে পরিবেশ চার্জ এবং ইনকাম ট্যাক্স বসাই দিছে। পরিবেশ চার্জটা আপনার একের উপরে গাড়ি থাকলে 150%, আর কিছু কিছু গাড়িতে 50%। বিভিন্ন ক্যাটাগরি ভাগ আছে, এগুলো অনেক ডিটেলস লম্বা। ইনকাম ট্যাক্স তাও আবার করছে সিসির উপরে। 1500 সিসি হলে 25,000 টাকা, এর উপরে হলে 50,000 টাকা, এর উপরে হলে 70,000 টাকা, এর উপরে হলে 80,000 টাকা সিসি হিসাবে। তো আমরা সরকারকে আকুল আবেদন জানাচ্ছি যে এটা সিসি হিসেবে না করে আপনি মডেল হিসেবে করেন। কারণ আপনি একটা 2007 মডেল 8 মডেলের গাড়ির সাথে 2020 মডেল 25 মডেল 18 মডেল গাড়ি সেম করে ফেলতেছেন, প্রথম কথা। তো সেম গাড়ির সেম ট্যাক্স। আবার 2020 মডেল একটা গাড়ি কিনলে ওটার আবার পরিবেশ চার্জ কেন? আমি গাড়িটা তো আজকেই নতুন কিনছি, ওটা তো পরিবেশ চার্জটা কেন দিতে হচ্ছে? তো কিছু পলিসি আছে, এগুলো সংশোধন করার জন্য আসলে আমরা মানববন্ধনটা করেছি। আপনি বলেন। 8 দফার মধ্যে প্রথম হচ্ছে যে পুরাতন গাড়ি মালিকানা পরিবর্তনের সাথে অগ্রিম আয়কর বাতিল করতে হবে। পুরাতন গাড়ি মালিকানা পরিবর্তনের সাথে অগ্রিম আয়করটা বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? আমি মনে করেন একটা পুরাতন গাড়ি বিক্রি করছি, আজকে 1 বছর ব্যবহার করছি বা 6 মাস ব্যবহার করছি টাকার প্রয়োজনে। বিক্রি করার পরে যেই ভদ্রলোকে গাড়িটা কিনবে সেই ভদ্রলোকে তার টাকা দিয়ে আমার নামে কেন ইনকাম ট্যাক্স দিবে? মালিকানা পরিবর্তন করতে চাইলে এটা বাংলাদেশের সকল জনগণের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না শুধু। আপনি একটা গাড়ি কিনবেন, আপনি গাড়িটা কেনার সাথে সাথে যখন মালিকানা পরিবর্তন করতে যাবেন তখন দেখা যাবে যে আপনার 25,000 টাকা ইনকাম ট্যাক্সটা কার নামে দিবেন? ওই যিনি ফার্স্ট পার্টি রেজিস্ট্রেশনভুক্ত মালিক ছিল তার নামে, অথচ আপনি এখনো গাড়ির মালিকই হন নাই, জাস্ট কিনছেন, রেজিস্ট্রেশনও হয়নি আপনার নামে। হ্যাঁ, আমার নামে রেজিস্ট্রেশন দেওয়া
দেওয়ার পর আমি 6 মাস পরে যখন ডকুমেন্ট আপডেট করব, ট্যাক্স টোকেন ফিটনেস আপডেট করব, তখন আমি ইনকাম ট্যাক্স দিব। দ্বিতীয় নম্বর হচ্ছে যে গাড়ির মালিকানা পরিবর্তনটা একটু সহজ করতে হবে। ঢাকা চট্টগ্রামের মধ্যে একটা বৈষম্য আছে। ঢাকা চট্টগ্রামের মধ্যে বৈষম্য, ঢাকাতে হচ্ছে 300 টাকার এফিডেভিটের মাধ্যমে মালিকানা পরিবর্তন করা সম্ভব 4টা বিআরটিতে। আমাদের চট্টগ্রাম বিআরটিতে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেসি দিয়ে ম্যাজিস্ট্রেট করার পরও গিয়ে মালিকানা পরিবর্তন করতে হয়। মালিকানা পরিবর্তনে চট্টগ্রামে করতে গেলে প্রায় 35,000, টাকা তো 35,000, কস্টিং সেম, কিন্তু সিস্টেমের একটু ভিন্নতা আছে। অংশ বাতিল করতে হবে। পুরাতন গাড়ি বলতে আমরা যেটা বলি, আমরা মার্কেট থেকে কিছু গাড়ি নিয়ে এগুলো রিপ্লেস করে সেল করি। তো সেহেতু এই গাড়িগুলো 15 মডেল হোক 18 মডেল হোক, অকটেন চালিত গাড়ি, এগুলো বড় গাড়ি, ডিজেল, বাস, ট্রাক, এগুলো পরিবেশের দূষণ করে, পরিবেশের খাওয়া ধোয়া দেয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অকটেন চালিত গাড়ি পরিবেশ দূষণ তেমন করে না। আমাদের যদি পরিবেশের চার্জটা দিতে হয়, আমাদের পরিবেশের দেখেন কী অবস্থা বাংলাদেশে, কিন্তু শুধুমাত্র গাড়ির উপরে পরিবেশ চার্জ, গাড়ির উপরে ইনকাম ট্যাক্স, গাড়ির উপরে ভ্যাট, আবার একের অধিক গাড়ি থাকলে 150% ইনকাম ট্যাক্স দিতে হবে একের উপরে গাড়ি থাকলে। আবার আসেন বাংলাদেশের বিআরটি এর বা রোডস অ্যান্ড অথরিটির যেটা পলিসি, কোম্পানির লিমিটেড গাড়ি যেগুলো, যাদের অনেক কোম্পানিতে অনেক 100টা গাড়ি আছে, 500টা গাড়ি আছে, ওদের ক্ষেত্রে অনেক কিছু ছাড় আছে। কারণ আমাদের কাছে কেন ছাড় থাকবে না? মধ্যবিত্তদের জন্য কি কোনো পলিসি নাই? আপনি বড় বড় কোম্পানিতে দেখেন 100টা গাড়ি, 500টা গাড়ি, তাদের ইনকাম ট্যাক্স, পরিবেশ চার্জ কত, কে দিচ্ছে, কতটুকু নিচ্ছেন? বৈষম্য সব জায়গায়, বৈষম্য এত বেশি। আপনি যে এই যে মোটরযান আইনের যে বিধানগুলো 2018 যে আইনগুলো, এই আইনগুলোর মধ্যে এখন তো বর্তমান সরকার নাই, নির্বাহী আদেশে অনেক কিছু করতেছে, নির্বাহী আদেশে করতেছে, এটা বাতিল চাচ্ছি আমরা। আপনি ইনকাম ট্যাক্স নেবেন, প্রত্যেক বছরে নেন, জুন মাসে, জুলাই মাসে নেন, কিন্তু মালিকানা পরিবর্তনের সাথে কেন নিতে হচ্ছে? মালিকানা পরিবর্তনের সাথে নিতে গেলে আপনার একটা গাড়িতে 60 থেকে 80,000 টাকা মালিকানা পরিবর্তন, ছোটো গাড়িতে। জাস্ট একটা 5 লাখ টাকার গাড়ি, একটা এক্সকোরোলা গাড়ি, একটা 311 গাড়ি, এই গাড়িগুলোতে 80,000 টাকা, 70,000 টাকা মালিকানা পরিবর্তন চার্জ আছে। সব মিলে আমরা ইনকাম ট্যাক্সটা বাতিল চাচ্ছি মালিকানা পরিবর্তনের সাথে। আমি বলতেছি না ইনকাম ট্যাক্স দিব না, আমি বলতেছি বছরে একবার নেন, এবং আমার টাকা আমি আমার নামে ইনকাম ট্যাক্স দিব, অন্যের নামে নয়। হ্যাঁ, আমার নামে আমি দিব। গাড়ির মালিকানা পরিবর্তন হওয়ার পরে 6 মাস পরে, 3 মাস পরে, তখন আমি আমার নামে ইনকাম ট্যাক্সের টাকাটা দিব। এবং 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে পুরাতন গাড়ি মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে অনেকজন আছে অসুস্থ হয়, অনেকজন আছে যে শারীরিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেই ভদ্রলোক যদি যাইতে না পারে মালিকানা পরিবর্তনের জন্য, তাহলে আমাদেরকে একটা কমিশন গঠন করে দিতে হবে, নাইলে ভিডিও কলের মাধ্যমে বিআরটি ফার্স্ট ক্লাস অফিসার কথা বলে কনসাল্ট করে আমাদেরকে মালিকানাটা পরিবর্তন করে দিতে হবে। কারণ আপনি একটা জিনিস দেখেন, অসুস্থ থাকতে পারে, রুগী থাকতে পারে, আবার একজন কলিগের মা অসুস্থ, প্যারালাইসিস, কিন্তু ওনাকে হালিশহর বিআরটিতে প্রেজেন্ট হুইল চেয়ারে করে নিয়ে যেতে হয়েছে, অফিসের নিচের থেকে নেমে দাঁড়াই ছবি তুলছে, তারপর মালিকানা পরিবর্তন করছে। তাহলে এখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট করা, স্টাম্প করা, সেল রিসিট আছে, বিআরটি ফর্ম আছে, টিটিও ফর্ম আছে, আবার ওই মালিককে বিআরটিতে যাইতে হচ্ছে কেন? বিআরটিতে যাওয়ার তো কোনো আইন নেই। বাংলাদেশের আইনের মধ্যে মালিক বিআরটিতে যাইতে হবে ওইরকম কোনো আইন আমি পাইনি। হয়তোবা সিনিয়র যারা আছে বা আইন যারা তৈরি করছে তারা পাইলেও পাইতে পারে, তারা করলেও করতে পারে, আমি পাইলে এটা আমার অজ্ঞত থাকতে পারে। এটার বিষয় চাচ্ছি যে আমি যদি এখন মনে করেন একটা 50 লাখ টাকার চেক দিই, আমার চেকের সিগনেচারটা যদি না মিলে, তাহলে ফোন কলে কনফার্ম করে চেকটা পাস করানো যাচ্ছে, কিন্তু একটা 10 লাখ টাকার গাড়ি ওরা মালিকানা পরিবর্তন করে দিচ্ছে না। মালিকানা পরিবর্তনটা সহজ করতে হবে, মালিক আসতে না পারলে ভিডিও কলে অথবা কমিশন গঠন করে মালিকানা পরিবর্তন করে দিতে হবে। এই দাবি 5 নম্বর দাবি। 6 নম্বর দাবি হচ্ছে যে পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ফি কমাইতে হবে। এটা যদি সরকারের মনে করে যে না একটু কমানো যায়, হ্যাঁ ডিসকাউন্ট এইভাবে তো বলা যায় না, আমরা কমাইতে হবে বলতেছি, বা ডিসকাউন্ট একটু কম হলে মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই
আমার থেকে আপনার নামে আপনার থেকে আরেকজনের নামে মালিকানাটা পরিবর্তন দ্রুত হবে, তখন সরকারের রাজস্ব খাতে ইনকামটা বাড়বে। হ্যাঁ। আরেকটা কথা বলি, ডিজিটাল নাম্বার প্লেট। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেটটা এসেছে, কিন্তু এই যে ডিজিটাল নাম্বার প্লেটটা আগে ছিল 2500, তারপরে হলো 3500, এখন হচ্ছে যে প্রায় 4652 টাকা একটা ডিজিটাল নাম্বার প্লেট। ডিজিটাল নাম্বার প্লেটটা কেন দিছে? ডিজিটাল নাম্বার প্লেটটা দিছে যে শুধুমাত্র গাড়িটা কোথায় আছে, কেমন আছে, ট্রাফিক বিভাগ থেকে শুরু করে সবাই ডকুমেন্ট ফিটনেস আপডেট আছে কি নাই সেটা জানার জন্য। আমার একটা গাড়ি হারাই গেছে, আমি বিআরটি সার্ভারে ঢুকলে বা একটা কমপ্লেন করলে গাড়িটা কোথায় আছে, কেমনে আছে, আমি এটা খুঁজে বাড়ি করব। এটা জিপিআরএস এর একটা অনলাইন সিস্টেমের ডিজিটাল নাম্বার প্লেট বলা হয়েছে। এই ডিজিটাল নাম্বার প্লেট আপনি যদি গড়ে হিসাব করেন কত হাজার ডিজিটাল নাম্বার প্লেট, যতগুলো গাড়ি আছে সবগুলোতে ডিজিটাল নাম্বার প্লেট আছে, কিন্তু একটা ডিজিটাল নাম্বার প্লেটও দিয়ে আমাদের একটা গাড়ি হারাই গেছে। আমরা আজকে 2টা মাস খুঁজতেছি, আমরা গাড়িটা খুঁজে পাচ্ছি না। আমরা বিআরটিতে গেছি, যে যে জায়গায় যাইতে হয় সব জায়গায় গেছি, কিন্তু আমরা পাই না। এটা কি তিনি আপনার কোনো অ্যালাউ করুন? অ্যালাউ করছে, সহযোগিতা করতেছে, যাচ্ছি জানাচ্ছি। সার্ভার এখনো ভালো হয় নাই, অনলাইন হয় নাই, প্রসিডিউর একটু সমস্যা আছে। আজকে তাহলে ডিজিটাল নাম্বার প্লেট আসছে অনেক বছর হয়েছে, এতদিন পর্যন্ত এত টাকা গেল কই? ডিজিটাল নাম্বার প্লেটের আপনি যদি সামান্য, আমি আপনাকে পরিপূর্ণ ডিটেলস বলতে পারতেছি না, সব জায়গায় আমরা বিআরটিতে অফিসে জমা দিচ্ছি, ব্যাংকে জমা দিচ্ছি। আপনি আজকে যদি একটা গাড়ির ডকুমেন্ট হারাই যায়, জাস্ট একটা ডকুমেন্ট ট্যাক্স টোকেন ফিটনেস আপনার পথে হারাইতে পারে, আপনি ওটা যদি রেজিস্ট্রেশন কার্ড যেটাকে বলা হয়, ওটা যদি আবার আপনি প্রতিলিপি তুলতে যান, তারপরেও ইনকাম ট্যাক্সটা আসতেছে। হ্যাঁ, ইনকাম ট্যাক্সটা আসতে আছে। আমি জুন মাসে ডকুমেন্ট করাইছি, আবার জুলাই মাসে এসে আমার ইনকাম ট্যাক্স দিতে হয়েছে। আমরা এরকম করে 50টা ডকুমেন্ট রাখছি। মানে আমাদের সাথে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা বিআরটি হোক বা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বসলে তাদের সাথে আমাদের কথা বলতে হবে, সেই জন্য আমরা এইভাবে ডকুমেন্ট রেডি করে রাখছি। কারণ আমরা জুন মাসের আগে ইনকাম ট্যাক্স দিয়েছি, আবার জুলাই মাসে এসে এটাকে দিতে হয়েছে। আবার এই যে আরো কতগুলো বিষয় আছে, সার্ভারের ডিস্টার্ব বলে, এগুলো আপডেট হয় নাই। মালিকানা পরিবর্তন হওয়ার পরও 6 মাস লাগে একটা গাড়ি মালিকানা পুরাতন গাড়ি মালিকানা পরিবর্তন হওয়ার পরও অনলাইনে উঠতে দেখা যায় যে 5 মাস 6 মাস লাগে। হ্যাঁ, এটাতে আমাদের মতো অনেকজনের সিরিয়াল ওয়াইজ মালিকানা পরিবর্তন করতেছে, তো ওটা তো বিআরটির একটা প্রসিডিউর আছে, 3-4টা টেবিলে যাইতে হয়, অফিসে অ্যাটেস্টেড করতে হয়, দেখতে হয় গাড়িটা সমস্ত ডকুমেন্ট ওকে আছে কিনা। ওটা প্রসিডিউর নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা বলতেছি যে মালিকানা পরিবর্তন সহজ করতে হবে, মালিকানা পরিবর্তনের সাথে ইনকাম ট্যাক্সটা বাতিল করতে হবে। আবার আরেকটা জিনিস, একের অধিক গাড়ি থাকলে 150% ইনকাম ট্যাক্স বা পরিবেশ চার্জ। তাহলে একের অধিক গাড়ি থাকলে 150% ইনকাম ট্যাক্স। আপনি ইনকাম ট্যাক্স, আমরা ব্যক্তি মালিক, আমাদের ইনকাম ট্যাক্সের ফাইল আছে, আমরা প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স দিচ্ছি। আপনি আমাকে গাড়ির মধ্যে কৌশল করে এভাবে লাগাই রাখছেন কেন? এটা কোনো কারণ তো নাই যে আপনি আমার যে যারা গাড়ি ব্যবহার করে সবাই তো ইনকাম ট্যাক্স দিচ্ছে, তাদের সবার ফাইল আছে, হয়তো অনেকজনের নাই। যারা নাই তাদেরকে আপনি যখন গাড়ির একবার রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন হওয়ার পরে এটাতে এনবিআর থেকে শুরু করে সব জায়গায় অনলাইনে চলে যায়, তখন আপনি নেক্সট বার যখন আসবে আপনি ইনকাম ট্যাক্সের ফাইল রিটার্ন নিয়ে আসেন, রিটার্ন ইনকাম ট্যাক্সের ফাইলে রিটার্ন স্লিপটা নিয়ে আসেন, যে গাড়ির মালিক তাকে বলা হোক। তখন উনি যদি না দেয় তাহলে ওখানে ইনকাম ট্যাক্সের টাকাটা জমা করবে। হ্যাঁ, সবাই তো টাকাটা দিবে সরকারের। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে মালিকানা পরিবর্তনের সাথে ইনকাম ট্যাক্সটা না নিয়ে আমি যখন গাড়ির মালিকানাটা পরিবর্তন করে ফেলবো, আপনি 3 মাস পরে 6 মাস পরে ডকুমেন্ট যখন আপডেট করতে যাব তখন ইনকাম ট্যাক্সটা নেন। আর যারাই গাড়ি ব্যবহার করে 60% থেকে 50% মানুষের ইনকাম ট্যাক্সের ফাইল আছে, সেই গাড়ি নাম্বার দেখে এনবিআর থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা গাড়ি যখন রেজিস্ট্রেশন হয় অল সার্ভারে চলে যায়, তখন আপনি নেক্সট বার ওটা ধরেন ইনকাম ট্যাক্স তখন দিতে বলেন ডকুমেন্টের সাথে। কেউ যদি না দিয়ে থাকে, তার যদি টিন আপডেট না থাকে, তার রিটার্ন যদি না থাকে, আমাদের এই দাবিগুলোই, আমাদের টোটাল 8টা দাবি যদি অযৌক্তিক মনে করে তাহলে আমরা সরকার বলেন বা বিআরটি এর বা এনবিআর এর বা আমাদের যোগাযোগ মন্ত্রণালয় থেকে যদি কেউ বসে, আমরা তাদের সাথে এটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে সরকারকে আমরা বিআরটিতে গেছিলাম গণশুনানিতে, বিআরটিতে গণশুনানিতে যে আমাদের দাবি দেওয়াগুলো বিআরটির অফিসারদেরকে বলা হয়েছিল। তারপরে আমরা কি করলাম, এরপরে ঢাকা বিআরটির হেড অফিসে চেয়ারম্যান বরাবর গিয়েছিল আমাদের ঢাকার প্রতিনিধিরা দপ্তরে।
আমরা চট্টগ্রামে চিন্তা করলাম যে না, এইভাবে তো আর হচ্ছে না, আমরা আসলে পারতেছি না। ঢাকার কাছ থেকে আমাদের ঢাকার প্রতিনিধিদের কাছ থেকে 7 দিনের সময় নিয়েছিল, 7 দিন পর আমাদেরকে জানাবে বলছিল। এখনো জানাই নেই? না, জানায়নি। অপরূপ টিভি অনলাইন।